একটা লোন নিল এবং সম্পত্তিটা সে বন্ধক করলো ব্যাংকের কাছে। পরবর্তীতে ওই ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার পরে যেটা হবে, এই সম্পত্তির মালিকানা অথবা রাইট হ্যান্ড চলে যাবে তার উইডোর কাছে, মানে তার ওয়াইফের কাছে। এখন ওয়াইফ এসে বলতে পারে ব্যাংকের কাছে যে না, আমি তো লোন নিই, এই সম্পত্তি লোন নিয়েছে, আমার জামাই সে মরে গেছে, এখন সম্পত্তি আমার, আমি এটা বন্ধক দিব না। এখানে একটা কমপ্লিকেশন আসতে পারে। তো এই কারণে ব্যক্তি যে অরিজিনাল বড়, সে জীবিত অবস্থাতেই তার কাছ থেকে এরকম ক্লজ নিয়ে নেওয়া হয় যে তুমি মারা গেলে এই ডাওয়ার রাইটটা অ্যাপ্লিকেবল হবে না, মানে এইটা টাইটেল বউয়ের কাছে চলে যাবে, বিডোর কাছে, সে এসে বলবে যে না, মানি না, ওই ঝামেলা যাতে না হয়। সো এরকম রিলিজ অফ ডাওয়ার রাইটস যেটা, সেটা মর্টগেজ ইনস্ট্রুমেন্টে অনেক সময় এমবেড করা হয়। এটা উল্টা জেন্ডারের ভার্সনকে বলা হয় কার্সি রাইট, মানে ফিমেলের সম্পত্তি উনি মারা গেলে তার হাজবেন্ড রাইট পেতে পারে, ওইটাও ওয়েভ করতে পারে, সেটাকে কার্সি রাইট বলে। আর ছেলেটা রাইট পেলে এটা ডাওয়ার রাইট। এর পাশাপাশি আরো যে কোনো কভেনেন্ট, যে কোনো শর্ত মর্টগেজের মধ্যে ইনক্লুড করতে পারে। এখন সেই শর্তগুলো কি সেটাও আমরা একটু দেখব। একটু বোরিং হচ্ছে না ক্লাসটা? আপনাদের থেকে আমার বেশি কষ্ট হয়। মর্টগেজ ইনস্ট্রুমেন্টের মধ্যে যে কোনো কভেনেন্ট থাকতে পারে, এটা আমরা একটু আগে দেখলাম। এর মধ্যে টিপিক্যালি যেগুলো থাকে, যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। প্রথমটা হচ্ছে চার্জেস এন্ড লিয়েন্স। যে সম্পত্তিটা বন্ধক রাখা হয়েছে, ওই সম্পত্তির উপরে কিন্তু সরকার অনেক ধরনের ট্যাক্স পায়, হোল্ডিং ট্যাক্স, জমির ট্যাক্স, হোয়াটএভার, আপনি জানেন। এইগুলো দেওয়ার দায়িত্ব কিন্তু বড়জোর। যদিও সম্পত্তিটা ব্যাংকের কাছে বন্ধকভুক্ত আছে, ব্যাংক কিন্তু এগুলো পে করবে, এগুলো পে করবে বড়জোর। এবং এগুলো পে করা খুবই ইম্পর্টেন্ট, কারণ সরকারের কোনো প্রায়োরিটি, যদি কোনো ক্লেম থেকে থাকে প্রপার্টির উপর, ওইটা কিন্তু মর্টগেজকেও সুপারসিড করতে পারে। মানে এমনটা হতে পারে যে সম্পত্তিটা ব্যাংকের কাছে বন্ধককৃত, তারপর বড়োয়ার এই ট্যাক্সগুলো দেয় নাই আর সরকার এসে জমা করে, ব্যাংক কিন্তু কিছু করতে পারবে না, কারণ গভর্নমেন্টের ক্লেম ইজ মোর পাওয়ারফুল। সেই কারণে ব্যাংকগুলো মর্টগেজের মধ্যে স্পেসিফিক্যালি বলে দেয় যে যে কোনো ধরনের ট্যাক্স, ফিস, চার্জ যেটা প্রপার্টির উপরে অ্যাপ্লিকেবল, সেটা মর্টগেজের অর্থাৎ বড়োয়ারকে সমান মতো পরিশোধ করতে হবে, টু এনশিওর দ্যাট দ্য মর্টগেজিস সিকিউরিটি ইন্টারেস্ট is not wiped out due to the non-payment of these fees, to ensure যে তার লেন্ডারের যে ক্লেম আছে সেটাতে সরকার এসে নিয়ে না যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ক্লজ থাকা। এটা হচ্ছে হ্যাজার্ড ইন্স্যুরেন্স। যে কোনো প্রপার্টি যেটা ব্যাংকের কাছে বন্ধক থাকে সেটার উপরে ইন্স্যুরেন্স দিতে পারে, ফায়ার ইন্স্যুরেন্স, হ্যাজার্ড ইন্স্যুরেন্স, এটসেট্রা। এই ইন্স্যুরেন্স নেওয়ার দায়িত্ব কিন্তু বড়োয়ার, মানে বড়োয়ার এটা প্রিমিয়াম দিয়ে এভরিথিং, লেন্ডারের না, ব্যাংকের। সো এটা মেনশন করা থাকে। প্রিজার্ভেশন এন্ড মেইনটেনেন্স অফ দ্য প্রপার্টি। আমরা তো লিয়েন এবং প্লেজার মধ্যে পার্থক্য বুঝি, তাই না? লিয়েনে কি হয়, সম্পত্তিটা বন্ধক থাকে বাট পজেশনে থাকে বড়োয়ার, আর প্লেজার ক্ষেত্রে সম্পত্তিটাই লেন্ডারের কাছে দিয়ে দেওয়া হয়। তো ব্যাংক যেটা করে সেটা হচ্ছে লিয়েন, সে টাইটেলটা তার কাছে রাখে, কিন্তু কন্ট্রোল অথবা পজেশন থাকে কিন্তু বড়োয়ারের কাছে। এই কারণে ব্যাংক একটা শর্ত দিয়ে দেয় যে তোমাকে কিন্তু এই প্রপার্টিটা একেবারে প্রিস্টিন কন্ডিশনে মেইনটেইন করতে হবে, মানে প্রপার্টির যে মেইনটেনেন্স, দেখভাল করা, কিছু ভেঙে গেছে কিনা, ড্যাম্প হয়ে গেছে কিনা, ইলেকট্রিসিটি ঠিকঠাক আছে কিনা, এগুলা প্রপারলি মেইনটেইন করতে হবে, এটা বলে দেওয়া হয়। কারণ যদি প্রপার্টিটা প্রপারলি মেইনটেইন করা না হয়, এটা ভ্যালুয়েশন কমে যাবে। ব্যাংক বরাবর যদি পরিশোধ না করে টাকা, যখন ব্যাংক বিক্রি করতে যাবে দেখবে যে বিল্ডিং কমে গেছে। So to avoid that, bank শর্ত দিয়ে দেয় যে the borrower must properly preserve and maintain the property in good condition. Transfer of property or a beneficial interest due on sale clause, এটা হচ্ছে ওই acceleration clause যেটা আমরা বলছি, ঠিক ওইটাই। যদি borrower কোনো কারণে ওই প্রপার্টিটা যেটা মর্টগেজ করা আছে এটা অন্য কারো কাছে ট্রান্সফার করার চেষ্টা করে, অ্যাসাইন করার চেষ্টা করে, তাহলে ব্যাংক অ্যাক্সেলারেশন ক্লজটা এক্সারসাইজ করতে পারে, যেখানে সে বলতে পারে সব টাকা আমাকে পরিশোধ করতে হবে যা যা বাকি ছিল। এই কারণে এটাকে ডিউ অন সেল ক্লজও বলা হয়, যে যদি অরিজিনাল বরোয়ার প্রপার্টিটা অন্য কারোর কাছে সেল করার চেষ্টা করে, তাহলে এন্টায়ার ডিউসটা সঙ্গে সঙ্গে পরিশোধ করতে হবে। এটাও মর্টগেজ ইনস্ট্রুমেন্টও মেনশন করে। প্রমিসরি নোটে যে সকল ক্লজ আমরা দেখছি ওগুলোর অনেকগুলোই মর্টগেজ ইনস্ট্রুমেন্টের নোটের মধ্যে রিপিট হয়। borrower's right to reinstate, borrower's right to reinstate যে কথাটা বলা হয়েছে
ওই অ্যাক্সেলারেশন ক্লজ আমরা যেটা বললাম, অ্যাক্সেলারেশন ক্লজ দুই ভাবে হতে পারে। একটা এতক্ষণ ধরে আমি যা বলে আসছি, ব্যাংক বলতে পারে সব টাকা আমাকে পরিশোধ করে দাও, অথবা ব্যাংক যেটা করতে পারে টাকা ফেরত না চাইতে পারে, সে ইন্টারেস্ট রেট বাড়ায় দিতে পারে অ্যাজ আ পেনাল্টি, যে না আমি টাকা ফেরত দেওয়া লাগবে না, কিন্তু তোমার 10% সুদের হার ছিল এখন থেকে 14% দিলাম। এটা কেন করলো? কারণ বরোয়ার ডিফল্ট করছে বা কোনো একটা আইন কানুন কোনো একটা ক্লজ ভায়োলেট করছে। যদি এমন হয় যে ভায়োলেশনটা করার পরে বরোয়ার ওই ভায়োলেশনটাকে রেকটিফাই করছে, রেকটিফাই করা মানে কি, ওয়ান্স 6 মাস ধরে ইএমআই দেয় না, সেগুলো ইএমআইটা পরিশোধ করছে, সে প্রপার্টি ঠিকমতো মেইনটেইন করা নেই দেখে ডিফল্ট হচ্ছে, সে প্রপার্টি ঠিকঠাক করে দিচ্ছে। যদি বরোয়ার তার ইনিশিয়াল ভায়োলেশনটাকে রেকটিফাই করে, মিটিগেট করে, তাহলে বরোয়ারের রাইট আছে ব্যাংকের কাছে গিয়ে বলা যে তুমি আমার উপরে যেই অ্যাক্সেলারেশন ক্লজের আন্ডারে যে রেট বাড়ায় দিছিলাম সেটাকে সরায়া অরিজিনাল রেটে ফেরত নিয়ে আসো, আমাকে রিইনস্টেট করে দাও অরিজিনাল টার্মস এন্ড কন্ডিশন। সোজা ভাষায় বললে ব্যাংক যদি বরোয়ারের টার্মস এন্ড কন্ডিশন কোনো কিছু চেঞ্জ করে দেয়, কারণ বরোয়ার কোনো একটা বরখেলাপ করছে, বরোয়ার যদি ওই বড় বরখেলাপটাকে ঠিক করে দেয়, তার ভুলগুলো শুধরে দেয়, তাহলে সে গিয়ে ব্যাংকে বলতে পারে আমাকে আমার অরিজিনাল টার্মস এন্ড কন্ডিশনটা ফেরত। ঠিক আছে, এটা হচ্ছে রাইট টু রিইনস্টেট। রাইট অফ এন্ট্রি লেন্ডার ইন পজিশন, যদি বরোয়ার টাকা পয়সা শোধ না করে সে ভায়োলেশন করছে, তাকে ডিফল্টের নোটিশ দিয়ে দিছে, এরপর ব্যাংক প্রপার্টিটাকে ঢুকতে পারে, মানে প্রপার্টি পজিশন দিতে পারে, যেটা এতক্ষণ ধরে বলে আসছে প্রপার্টি থাকে লিয়েন্ড অবস্থা, প্লেজ। এই শর্তটা মর্টগেজ কন্ট্রাক্টে ইনকর্পোরেট করার মাধ্যমে ব্যাংক বলে যে এই মুহূর্তে তুমি ডিফল্ট করবে এবং তোমার সাথে আমার ওই ফর্মাল নোটিশ দেওয়াটা ওগুলো শেষ হয়ে যাবে, আই ক্যান এন্টার ইউর প্রপার্টি অ্যান্ড টেক পজিশন অফ ইট, এবং তারপর সেটাকে আমি ভাড়া দিয়ে ভাড়াটাও করতে পারবো, ওই সকল কাজও করতে পারবো। So upon acceleration or abandonment, the lender, not the bank, might enter the property to protect it. The lender might also collect rents until the mortgage is foreclosed. এই রেন্টগুলো দিয়ে লেন্ডার তার এক্সপেন্সেসগুলো করবে। ঠিক আছে, আচ্ছা এই ফিউচার ট্রান্সফার আমরা অলরেডি বলে আসছি যে আরো বসে নিতে পারে যদি তার এলটিভি রেশিওতে বাফার থাকে, এই কথাটা এখানে আমরা আসছে। সাবঅর্ডিনেশন ক্লজ 5 সাবঅর্ডিনেশন, সাবঅর্ডিনেট মানে নিচে, সাবঅর্ডিনেট বন্ড মানে অধীনস্থ, না? সাবঅর্ডিনেট বন্ড মানে একবার কিছু মোবাইল চালাচ্ছে, মোবাইল না কি এটা বলি। সাবঅর্ডিনেট বন্ড মানে কর্পোরেট রিটেন ডেভেলপমেন্টের যখন বন্ড করে দেয় সিনিয়র আর সাবঅর্ডিনেট বন্ডের মধ্যে পার্থক্য, সিনিয়র সবাই তারপর কিছু থাকলে সাবঅর্ডিনেট বন্ড হবে না। ধরেন যদি একটা কোম্পানি মাল্টিপল বন্ড ইস্যু করে, কোম্পানিটা দেউলিয়া হয়ে গেছে, কোম্পানির অ্যাসেট বিক্রি করে এখন বন্ড হোল্ডারদের দায় পরিশোধ করা হচ্ছে, প্রথমে সিনিয়র বন্ডের দায় পরিশোধ করা হবে, তারপর সাবঅর্ডিনেট বন্ডের পরিশোধ করা হবে, মানে একটা প্রায়োরিটি লিস্ট থাকে, তুমি সিনিয়র তোমাকে আগে আমি সালাম দিব, তারপরে যাবে সালাম দিব। মর্টগেজের ক্ষেত্রে একটা টাইম, একটা সম্পত্তির ভ্যালু যদি অনেক হয়, ওইটার এগেইনস্টে কিন্তু আপনি মাল্টিপল লোন নিতে পারেন মাল্টিপল ব্যাংকের কাছ থেকে। ধরেন একটা 100 কোটি টাকার সম্পত্তি আছে, সেটার এগেইনস্টে আপনি 50 কোটি টাকা ঋণ নিলেন ব্যাংকের কাছ থেকে, আরো 50 কোটি টাকার মতো প্রোটেকশন আছে, আপনি 10 কোটি টাকা দিলেন আরেকটা ব্যাংকের কাছ থেকে, দ্যাট ইজ অ্যালাউড। ঠিক আছে, একই প্রপার্টি মর্টগেজ থাকবে এবার দুই ব্যাংকের কাছে। এখন এই যে দুইটা মর্টগেজ আছে, এটার মধ্যে কোনটা আগে প্রায়োরিটি পাবে, কোনটা পরে প্রায়োরিটি পাবে, নাকি দুইটা ইকুয়াল ফুটিংয়ে থাকবে, এইটা কিন্তু মর্টগেজগুলোতে মেনশন করা থাকতে হবে। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে এমন একটা ক্লজ যেখানে বলা থাকে যে হ্যাঁ আমার যে কোনো কিছু বলা থাকতে পারে যে আমার এই মর্টগেজ কখনোই সাবঅর্ডিনেট হবে না, তুমি যদি এই প্রপার্টির কাছে নতুন লোন নাও সেটাকে সাবঅর্ডিনেট করতে হবে, অথবা আমারটা আমি সাবঅর্ডিনেট করতে রাজি আছি। Subordination clause basically refers to whether a particular mortgage can be considered as subordinate when it comes to claiming against the property. So this happens when there are multiple loans provided against the same mortgage property by multiple parties. Therefore, one party will have to become a junior mortgage or a subordinate mortgage. চাই junior কে subordinate mortgage বলা হয়। যখন বলে দেওয়া হয় যে না আমি কখনোই জুনিয়র হব না, সেম থাকতে হবে, সেটার আরেকটা টার্ম আছে ব্যাংকিংয়ে বলে পারি পাসু, আই ডোন্ট নো প্রনাউন্সিয়েশন, পারি পাসু ক্লজ। পারি পাসু ক্লজ মানে হচ্ছে ইকুয়াল ফুটিং,
যে আপনি এই প্রপার্টিতে যতগুলো মর্টগেজ নেন না কেন কেউ কারো থেকে সিনিয়র না জুনিয়র না সবাই ইকুয়াল প্রিমিয়াম আছে। অ্যাসাম্পশনের কথা অলরেডি আমরা বলে ফেলছি যে মিস্টার এক্স বা অরিজিনাল মর্টগেজার আরেকজনকে দিয়ে দিতে পারবে কিনা এই মর্টগেজটা, যদি পারে সে হবে গ্র্যান্টার, যাকে দেওয়া হয়েছে সে গ্র্যান্টি। যদি পারে ব্যাংক যদি অ্যালাউ করে স্টিল অরিজিনাল পার্টি মাইট বি ব্যাংক। যদি এমন হয় মিস্টার ওয়াই পরিশোধ করতেছে না, ব্যাংক স্টিল মিস্টার এক্স কে গিয়ে করতে পারে, আর নাও করতে পারে যদি ব্যাংক শুরুতেই বলে দেয় যে হ্যাঁ তোমাকে আমি সম্পূর্ণ দায়িত্ব করতে পারি, সেটাও করতে পারে। ঠিক আছে, সো the mortgagee is not party to such a contract and therefore can still hold the original mortgagor liable for the loan if the grantee fails to repay as per schedule, অথবা সম্পূর্ণভাবে রিলিজও করে দিতে পারে, যেটা এই লাস্ট প্যারাগ্রাফে বলা আছে। এখন মর্টগেজের আন্ডারে প্রপার্টি কভার থাকে কি, যে প্রপার্টিটা মেনশন করা হয়েছে আসলে সেটা জমি হইতে পারে, জমির উপরে কোনো বিল্ডিং হইতে পারে, বিল্ডিং এর যদি কোনো ফিক্সচার ফিটিং লাইট টাইট আছে, সুন্দর ডেকোরেশন আছে, সেগুলো হইতে পারে। জমির নিচে যদি কোনো খনিজ সম্পদ থাকে সেটাও হতে পারে। বেসিক্যালি আপনি যে প্রপার্টিটাকে মর্টগেজ করছেন ওর থেকে পাওয়া যেতে পারে সম্ভাব্য যে কোনো বেনিফিট ইজ আন্ডার দ্য পারভিউ অফ দ্যাট পার্টিকুলার মর্টগেজ। সেই কথা এখানে বলা আছে যে কি কি জিনিস মর্টগেজে কভার করতে পারে। ল্যান্ড, এনি বিল্ডিংস মেড অন দ্য ল্যান্ড, fixtures and fittings of the building, any special inherent rights associated with the land.